বাংলাদেশকে বলা হয় রঙে ভরা বঙ্গ এবং অসম্ভবের দেশ। এদেশে যা কিছু সম্ভব, এটি পৃথিবীর অন্য কোনো দেশে এখনো সম্ভব নয়, আগেও সম্ভব ছিল না। আমাদের এই দেশে খুব দ্রুত সবকিছু পরিবর্তন হয়ে যায় এবং ক্ষণে ক্ষণে অতি আশ্চর্য ঘটনা ঘটে। যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধে ৩টি শব্দ: রাজাকার, আলবদর আর শামস। এই মুক্তিযুদ্ধের পুরো সময়টিতে এই ৩টি শব্দ ৭.৫ কোটি বাঙালির মনে যে আতঙ্ক, ভয় সৃষ্টি করেছিল, অমন ভয় আমরা হাজার বছরে কখনো পাইনি। পরবর্তীতে অর্থাৎ ভয়টা এই ৯ মাসে আলবদর আর শামস এবং রাজাকারকে নিয়ে এত বেশি হয়েছে, ভয়ের কারণে আসলে ঘৃণা করার সময় বাঙালি পায়নি। স্বাধীন বাংলাদেশে যখন আমরা এলাম, উপনীত হলাম, কেউ দেশের বাইরে ছিলেন, কেউ বাংলাদেশে ছিলেন, কেউ বাস্তুচ্যুত ছিলেন। তো এই ৩টি বাহিনীর লোকদের দ্বারা অনেক কিছু হয়েছে। যেমন মুক্তিযোদ্ধা গেছেন যুদ্ধে, তার স্ত্রী রেখে গেছেন, এদের হাতে ধর্ষিত হয়েছে, মা ধর্ষিত হয়েছে, কন্যা ধর্ষিত হয়েছে, বোন ধর্ষিত হয়েছে। তারপর যুবক ছেলে, সে যুদ্ধে যেতে পারেনি, অন্য এলাকায় পালিয়ে গেছে, তার বৃদ্ধ বাবাকে মেরে ফেলেছে, বৃদ্ধা মাকে ধর্ষণ করেছে, এমনকি মেরে ফেলেছে। এরপর যে মুক্তিযুদ্ধে গিয়েছে, মিলিটারি হোক, সেনা কমান্ডার হোক, তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। তো এই কাজগুলো ৯ মাস ধরে উপর্যুপরি এত বেশি হয়েছে এবং এগুলোর বীভৎসতা এত বেশি ছিল। স্বাধীনতার দলিলপত্রে যদি কেবলই মাত্র বাংলাদেশের রমণীদের যে ধর্ষণ এবং এদের দ্বারা ধর্ষিতা রমণীরা যেভাবে প্রেগন্যান্টের শিকার হয়েছে রাজাকার দ্বারা, আলবদর দ্বারা আর শামস দ্বারা, তো সেই কাহিনী, এরকম ধর্ষণের কাহিনী ভিয়েতনামে ঘটেনি, আমেরিকান বাহিনী জাপানে এইরকম ধর্ষণ করতে পারেনি। কিন্তু বিশ্বাস করেন, বাঙালির যে রাজাকার, আলবদর আর শামসদের যে ধর্ষণ, এর মতো এত নির্মম, এত নিষ্ঠুর, এত পাষণ্ড ধর্ষণ আর বাংলাদেশে ঘটেনি। শিশু সন্তানকে নিয়ে মা যাচ্ছে, কোলে শিশু সন্তান ২ মাসের, মায়ের সামনে কোল থেকে নিয়ে একটা আছাড় দিয়ে শিশু সন্তানকে মেরে ফেলা হয়েছে। তারপরে সেই রমণীকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করে আবার তাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, নিজে ধর্ষণ করেছে, আবার পাকিস্তানি আর্মিদের হাতে তুলে দিয়েছে। দিনের পর দিন ধর্ষণ করতে করতে সেই মহিলা মারা গেছে, এদের সংখ্যা হাজার হাজার। হাড্ডিসার রমণী, সারা শরীরে কিচ্ছু নেই, শুধু হাড্ডি আর হাড্ডি। ছবিগুলো দেখবেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন থেকে শুরু করে, পটুয়া কামরুল হাসান থেকে শুরু করে, এমনকি মানে একবারে স্টিল সিনেমা, যেগুলো চলচ্চিত্র, তারপরে শেষে আপনার ফটোগ্রাফি, স্টিল ফটোগ্রাফিতে যে ছবিগুলো আসছে, সেই ছবিতে ধর্ষিতা রমণীর যে কাহিনী, এই কাহিনী আমি কোথাও পাইনি। এরকম নিষ্ঠুর ধর্ষণ আয়ামে জাহিলিয়াতের যুগে হয়নি। তো এই সকল নির্মম এবং নিষ্ঠুর ঘটনা, স্বামী তার চোখের সামনে যখন স্ত্রীকে, পিতা যখন চোখের সামনে কন্যাকে ধর্ষণ করতে দেখেছে এবং সেই নির্মমতা দেখে সে ভুলে গেছে ঘৃণা করতে, মৃত্যু ভয়ে, মরার ভয়ে সে এতটা আতঙ্কগ্রস্ত ছিল। এরকম লক্ষ লক্ষ ঘটনা ৯ মাসে বাংলাদেশে ঘটেছে এই রাজাকার, আলবদর আর শামসদের দ্বারা। তো যেটা বলছিলাম, সেই রঙে ভরা বঙ্গ, সেই বঙ্গে এসে আমরা হঠাৎ করে স্লোগান তুললাম, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার।
এবং আমরা সবাই হাততালি দিলাম যে একটা উচিত জবাব দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। তাকে অপমান করার জন্য আমরা সবাই নিজেদেরকে যে রাজাকার পরিচয় দিচ্ছি এবং প্রকারান্তে নিজেরা রাজাকার, তুমি কি আমি কি রাজাকার বলে মূলত শেখ হাসিনাকে রাজাকার বলার চেষ্টা করেছি। এবং এই যে বাঙালির রঙ্গ এবং বাঙালির হঠাৎ পরিবর্তন হওয়া, এটি নিয়ে আগামী দিনে অনেক কিছু লেখা হবে, প্রচুর লেখা হবে। এখন যেটি হলো সেই যে রাজাকার, সেই রাজাকারকে নিয়ে আমরা ভুলে গেছি, কিন্তু ভুলে যাওয়ার পরে আবারই 4 মাসের মাথায় আবার সেই রাজাকারকে নিয়ে ঘৃণা, বিদ্বেষ এবং তাদেরকে আক্রমণ করার যে ট্রেন্ড চালু হয়ে গেল, এটি হলো বাংলার আশ্চর্য আবহাওয়া। আপনি 50 বছর ধরে তাদেরকে ঘৃণা করলেন, আর মাত্র 5 দিনের মধ্যে রাগ হয়ে বললেন যে আমি রাজাকার। এই গেল একটা পার্ট। আবার 4 মাসের মাথায় বললেন তুই রাজাকার, তুই রাজাকার। তো বুঝেন যে এই পরিবর্তনশীল বাংলাদেশে কি হচ্ছে রাজনীতির অঙ্গনে এবং রাজনীতির বাইরে। এবার আলবদর নিয়ে কিছু বলি। রাজাকার, আশামস, আলবদর। তো এর মধ্যে আলবদর ছিল মূলত প্যারা মিলিটারি বাহিনী। এখন যেভাবে আনসার বাহিনী আছে, অর্থাৎ তাদের আর্মস আছে এবং এদের মধ্যে খণ্ডকালীন আছে আনসার এবং ফুল টাইম আনসার আছে। তো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এই আল রাজাকার আর শামস, মানে তারা যে সকল লোকজন ছিল বিশ্বস্ত, তাদের মধ্যে সবচেয়ে চৌকুশ, মানে 3য় গ্রেডের যারা বদমাশ তাদেরকে ধরেন রাজাকার বানালো, 2য় গ্রেডের যারা বদমাশ তাদেরকে বানালো আশামস, আর চূড়ান্ত গ্রেডের একদম টপ লেভেল প্রিমিয়াম কোয়ালিটির বদমাশ তাদেরকে তারা সরাসরি মিলিটারির অংশ করে নিল, প্যারামিলিটারি হিসেবে। এরা হলো আলবদর বাহিনী। তাদের ট্রেনিং ছিল, তাদের পোশাক ছিল, তাদের অস্ত্র ছিল, তাদের বেতন ছিল, তাদের ভাতা ছিল। তারা শিক্ষিত ছিলেন, বুদ্ধিমান ছিলেন, বাংলার পথঘাট চিনতেন এবং এই আলবদর বাহিনী পুরো বাংলাদেশকে তছনছ করে দিয়েছে। তারাই আর্মিকে নিয়ে গেছে বিভিন্ন গ্রামে, দেখিয়ে দিয়েছে ওই গ্রামে সুন্দরী মেয়ে আছে, ওই গ্রামে হিন্দু আছে, ওই গ্রামে হিন্দুর ওই সম্পত্তিটি আছে, ওখানে সোনা আছে, ওখানে টাকা আছে, ওখানে একজন বুদ্ধিজীবী আছে, ওখানে একজন যাকে বলা হয় জ্ঞানী আছে, গুণী আছে, যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই পুরো জিনিসটিকে তারা প্রথমত পথ দেখিয়েছে, এরপর মিলিটারিকে মোটিভেট করেছে। পুরো মিলিটারির যে ইন্টেলিজেন্স সিস্টেম আছে, এই গোয়েন্দার যে লোকাল এজেন্ট রূপে তারা কাজ করেছে এবং একই সঙ্গে ফ্রন্টিয়ার যোদ্ধা হিসেবে, যেমন এক জায়গাতে এক প্লাটুন শূন্য গেল পাকিস্তান সেনাবাহিনী, তো শূন্যরে গিয়ে সরাসরি যাওয়ার আগে তারা তাদের যে অগ্রগামী ট্রুপটি পাঠাতো সেটা আলবদর বাহিনী। তো আলবদর বাহিনী প্রথমে যাইতো, রেকি করতো, প্রাথমিক যুদ্ধ করতো, গ্রিন সিগন্যাল দিতে এরপর মূল বাহিনী যেত। তো বুঝতে পারছেন যে সেই আলবদর বাহিনী কি ছিল ওই সময়টাতে, কারা আলবদর ছিল এবং তাদের প্রতি আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি। তো এই আলবদরের যে স্রষ্টা সেটা কি, পাকিস্তান সেনাবাহিনী। এই আলবদর নামক যে বাহিনীটি, যেটি পুরো বাংলাদেশের মানচিত্রকে তছনছ করে দিয়েছে, খাবলে খাবলে খেয়ে ফেলেছে, সেই দেশটি হলো পাকিস্তান। সময়ের বিবর্তনে আমরা এখন বলছি চলো চলো পাকিস্তান চলো, মানে চলো চলো আলবদরের আস্তানায় চলো। আলটিমেটলি যাওয়া হবে না, সম্ভব নয়, কেননা বাঙালির রক্তের রন্ধে রন্ধে, কোষে কোষে, ডিএনএর প্রতিটি জায়গাতে, ক্রোমোজোম,
যেটা বংশগতি নির্ধারণ করে। সেখানে আলবদরের বেয়োনেট, আলবদরের অত্যাচার, জুলুম, নির্যাতন, ওটা এমনভাবে বাসা বেঁধেছে যে কিয়ামত পর্যন্ত, এই বাঙালি কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের পর হাসরে, নসরে, মিজানে, পুলসিরাতে, আল্লাহর দরবারে, সব জায়গাতে আলবদর বলা মাত্রই বলবে আল্লাহ বিচার চাই, আল্লাহ বিচার চাই, এদের বিচার চাই, এদের বংশধরদের বিচার চাই, এদের স্রষ্টাদের বিচার চাই, এদের যারা সৃষ্টি করছে তাদের বিচার চাই। এটা ডিএনএর সঙ্গে মিশে গেছে। ফলে রাজাকার নিয়ে যেমন তুমি আমি রাজাকার, এটা যেমন এখন চেঞ্জ হয়ে গেছে, চলো চলো আলবদরের আস্তানায় চলো, এই যে নতুন জিকির শুরু হয়েছে, ফিকির শুরু হয়েছে। জিকির অর্থ স্মরণ করা, আর ফিকির অর্থ খোঁজ করা। এই জিনিসটা শুরু হয়ে গেছে। এটাও বেশি দিন থাকবে না। বাঙালি তার আপন সত্তা, এই দেশের ইতিহাস মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে।